আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি ডেস্টিনিকে নিয়ে প্রশ্ন এ বিষয়ে। আর আমরা এখনো আবার একটা দর্শক প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় যাব। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি। আমি একটা প্রশ্ন করছিলাম যে ঢাকা শহরে হাজার হাজার মাল্টিপারপাস আছে যারা এই সুদ নিয়ে বিনিয়োগ দেয়, কারণ এটাও ওই যখন অডিট হয় তখন ওই বিনিয়োগে এই সুদের একটা লাভের অংশ থাকে। তাই ডেস্টিনোতে একই কাজ করতেছে। এখন আমার কথা হলো আমার প্রতিষ্ঠানও তো বড় হইতে পারে, তাই তখন তো এইভাবে আমারও বলবে যে আপনি মানি লন্ডারিং করতেছেন, আমার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে। এতে তো সদস্যরা ক্ষতির মুখে হবে। এখন ডেস্টিনি বড় হয়েছে, এখন আমারটা বড় হলে তো একই কাজই করবে। মানে আপনি একটা মাল্টিলেভেল কোম্পানির তাহলে সমবায় মন্ত্রণালয় বাউতাবাজি করতেছে না বাংলাদেশ ব্যাংক বাউতাবাজি করতেছে? আপনিও একটা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির কর্মকর্তা বা কেউ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, প্রশ্নটা হচ্ছে যে আমাদের আইনের একটা ঘাটতি আছে, যেটা বারে বারে বলা হচ্ছে এবং পত্রিকার রিপোর্টগুলিতে বলা হচ্ছে যে আইনের একটা ঘাটতি আছে, যে এগুলোকে একটা সুষ্ঠুভাবে চালানোর জন্য আইনের ঘাটতি আছে। আপনি কি বলেন? অবশ্যই আমরা ডেস্টিনির পক্ষ থেকে গত সরকার অর্থাৎ কেয়ারটেকার সরকার, তার আগের সরকার অর্থাৎ বিএনপি সরকার এবং বর্তমান সরকার, প্রত্যেকটা সরকারে বলেছে যে আমাদের একটা আইনের কাঠামো তৈরি করা উচিত এবং সেই আইনের কাঠামো তৈরির জন্য আমরা নিজেদের পক্ষ থেকে একটা ড্রাফট দিয়েছি। সেটা অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা অন্য কথা, এটা নিয়ে আপডেট হয়েছে। এবং এই গত পরশুদিন যে সংসদীয় কমিটি বসেছিল, তারাও বাণিজ্য মন্ত্রণালয়কে বলছে যে আপনার আইনটা তাড়াতাড়ি পার্লামেন্টে পাঠান। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব আইনটি তৈরি হোক, কারণ আইন না হলে এইগুলি চলতে থাকবে। কেউ বলবে যে এটা অবৈধ, কেউ বলবে ওইটা অবৈধ, কেউ বলবে এটা অবৈধ। বুঝছেন, এটা ইজ ওপেন এন্ডেড। অথচ যারা কাজটা করছে তারা কিন্তু অনেক পরিশ্রম দিয়ে, অনেক রক্ত ঝরিয়ে, অনেক মেধা খাটিয়ে কাজগুলি করছে, কিন্তু সেটাকে বৈধ অবৈধ করার এখতিয়ার সবার কাছেই। কারণ এটা আপনাদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। আমি আবারও আসছি গোলাম মাওলার কাছে, যে ওই রিপোর্টে সম্ভবত এটাও বলা আছে যে ডেস্টিনি যে অর্থ সংগ্রহ করছে, এই টাকা এখান থেকে সরিয়ে নিয়ে বিভিন্ন সম্পদে বিনিয়োগ করছে। ওই বিষয়ে কি আপনি আমাদের একটু বিস্তারিত বলবেন? হ্যাঁ, রিপোর্টে তো সেভাবেই বলছে যে তাদের ডিস্ট্রিবিউটর কাছ থেকে যেভাবে টাকা নিচ্ছে এইটা চলে যাচ্ছে তাদের পরিচালকদের কাছে। আসলে এখন সাধারণ যে গ্রাহক তারা খুবই সামান্য, মানে এত কম পরিমাণ উপকার পাচ্ছে বা তারা যে লাভটা পাচ্ছে, বিনিয়োগটা পাচ্ছে, তাদের কিন্তু এক ধরনের চাপ থেকেইছে। তারা বাংলাদেশ ব্যাংক এই কারণে বলছে 2014 সালের মধ্যে ডেস্টিনি নামক হাই হাই কোম্পানিটি জনগণের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এটা বাংলাদেশ ব্যাংকের কিন্তু রিপোর্ট না, এটা আপনি ভুল বলছেন। এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটা। বাংলাদেশ ব্যাংক যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করেছে, সেই অভিযোগ তিনটার মধ্যে একটি হচ্ছে এইখানে এই যে আপনাদেরই বুকলেট আমার কাছে আছে, এখানে প্রচুর কোম্পানির তালিকা আছে। 37টি কোম্পানি। অভিযোগটা সম্ভবত এরকম যে আপনারা আমি প্রথম কথা বলি, উনি যে কথাটা বললেন, উনি যেটা বললেন যে এটা চলে যাচ্ছে ডাইরেক্টরদের কাছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি বলবো ডেস্টিনি 37টা কোম্পানি আছে, না মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। জি, আপনাদের এই 37টা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কি এসছে আপনাদের মূল? অবশ্যই থাকবে। প্রত্যেকটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল এগুলো আরজিএসসি থেকে অ্যাপ্রুভ করা আছে। প্রত্যেকটা কোম্পানির আলাদা বোর্ড অফ ডাইরেক্টরস আছে। মানুষ ব্যক্তি একই হতে পারে, প্রত্যেকটা কোম্পানিতে আলাদা বোর্ড অফ ডাইরেক্টরস আছে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরস দিয়ে চলে না। মাল্টিপারপাস কোঅপারেটিভ নিজস্ব নিয়ম আছে, যেখানে কমিটি নির্বাচিত হবে এবং সমবায় অধিদপ্তর কর্তৃক অ্যাকসেপ্টেড হতে হবে। সেই কমিটি কিন্তু যে ইনভেস্টমেন্ট প্ল্যান অ্যাপ্রুভ করবে এবং সেই ইনভেস্টমেন্ট প্ল্যান যখন সমবায় অধিদপ্তর অ্যাপ্রুভ করবে, সেই ইনভেস্টমেন্টে আপনি টাকা লাগাতে পারবেন। এখন ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি 37টা কোম্পানিতে ইনভেস্ট করেছে, এটা তো অন্যায়টা কি সেটা আপনি আমাকে বলেন। বলা হচ্ছে যে ওইখান থেকে টাকাটা সরাই দিচ্ছে। তো টাকা থেকে আমি ডিম পারবো? টাকা দিয়ে বসায় রাখবো না তো আমি, টাকা তো আমাকে ইনভেস্ট করতেই হবে। তারা একদিকে বলেছে যে ক্ষুদ্র ঋণ এবং মাঝারি ঋণে তাদের আগ্রহ নেই, তাদের আগ্রহ রিয়েল এস্টেটে, তাদের আগ্রহ জমি কেনায়। তো আমি জমি কিনলাম, আমি রিয়েল এস্টেট বানালাম, আমি হাজার হাজার কোটি টাকা সম্পদ করলাম, সেটা তো আপনার আপত্তি। ডেস্টিনি গ্রুপের
অন্যান্য প্রতিষ্ঠানে ইনভেস্ট করেছে, সেখানেও আপনারা বলতে, তাহলে টাকাটা নেবো কেন? টাকাটা নিয়ে করবো না। জিনিসটা এখন আপনার বাংলাদেশ ব্যাংকের মানে বাংলাদেশ এটা বাংলাদেশ ব্যাংকের আওতায় না। তো এটা আপনি বারবার ভুল করতেছেন। এটা কি নিয়ে কি আপনারা আইনি লড়াই যাবেন? অবশ্যই যাব। না, এখানে আমার কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা এখনো পাবলিকলি দেয়নি। এটা হলো পত্রিকার রিপোর্ট, আমরা পত্রিকা থেকে সংগ্রহ করেছি। সরকারিভাবে যদি এই রিপোর্ট পাবলিশ হয়, তখন আমরা আমাদের যেটা করবে সেটা আমরা করবো। জি, গোলাম মাওলা, আপনি বলতে। আমি বলতে চাচ্ছিলাম যে এই রিপোর্টটাকে স্যাররা, তারা হয়তো ডেস্টিনি কর্তৃপক্ষ এটাকে হয়তো গ্রহণ করছেন না, যে এটা রিপোর্ট না। কিন্তু মানে আমাদের মতো সাংবাদিক যারা, তারা কিন্তু যখনই এই ধরনের রিপোর্ট পাবো, আমরা কিন্তু রিপোর্টটা করবই। করলে আমরা প্রতিবাদ দিয়েছেন। কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকে আপনারা নতুন ব্যাংক করার জন্য একটা আবেদনও করেছেন। নতুন ব্যাংক করার জন্য আবেদন করেছেন এই কারণেই যে আপনারা আসলে ব্যাংকিং ব্যবস্থায় আপনারা যেতে চান, এটা তো বোঝা যায়। তো আপনাদের কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকিং করছে, এটা বাংলাদেশ ব্যাংক বলছে। এইটা তাদের ব্যাংক কোম্পানি আইনের লঙ্ঘন, যে আপনি আমানত সংগ্রহ করতে পারেন না। এরপরে আপনি বলছেন যে আমানত সংগ্রহ করতে পারি না, এটা যেমন লেখা নাই, আবার আমানত সংগ্রহ করতে পারি লেখা আছে। আবার পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ার পরেও তিনি কিন্তু শেয়ার বিক্রি করেছে। তার মানেটা কি, যে আপনি ব্যাংকিং কোম্পানি, আপনার বোঝার ভুল আছে। পুঁজিবাজারে শেয়ার বিক্রি করতে হলে যদি আমি সাধারণ পাবলিকের কাছে শেয়ার বিক্রি করি, তাহলে আমাকে পুঁজিবাজারে যেতে হবে। কিন্তু আমার সদস্যের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি লিমিটেড থাকবো, তখন পুঁজিবাজারে যাওয়ার কোনো প্রয়োজন না। এটা আমার ভুল না, এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট বলছে। জি, আমি শেষ করার আগে একটা বিষয়, আপনি যেটা আমি একটা ওয়েব পেজ থেকে ডাউনলোড করে যেটা আমি দেখেছি, আপনি বলছেন ওইটা হিসাব দেওয়া যাবে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের ভিত্তিতেই আমি একটা শুধু জানতে চাচ্ছি, আপনাদের টোটাল গ্রুপের যে একটা কথা বলা আছে, 2009 জুনে আপনাদের পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল 5,52,18,000। পরবর্তী বছরে হয়েছে এটা 29,98,299,82,49,49,000। পরবর্তী বছরে হয়েছে 1,355,63,26,000। এই যে আপনাকে বললাম, জি, প্রথম বছর ছিল 50 কোটি পরিশোধিত মূলধন। হ্যাঁ, পরিশোধিত মূলধন। তারপরে বার আসলো আপনার 300 কোটি, তারপরে বার আসলো 1400 কোটি। যেহেতু আমরা, এবং বাংলাদেশ ব্যাংক এটা বলছে বৃদ্ধির হার অস্বাভাবিক। তাহলে দেখেন না, 50 থেকে 300, 300 থেকে 1400। জি, এটা তো সরকারি অনুমোদন দিয়েছে, সমবায় অধিদপ্তর অনুমোদন দিয়েছে, আপনারা বলেছেন, এবং তার ভিত্তিতেই আপনাদের এটা। তো আপনারা এখন বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে এটা প্রতিবাদ জানাবেন যখন এই রিপোর্ট প্রকাশ হবে, এটাই বলছেন। তো আমাদের সময় শেষ। আমরা আসলে ডেস্টিনিকে নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে, এগুলি নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য আজকে এই ধন্যবাদ এই অনুষ্ঠানটা করার জন্য। আয়োজন করেছিলাম, প্রয়োজন ছিল। এখানে অনেক কিছু বোঝার ভুল আছে, যে সমবায় অধিদপ্তরের যে আইনটি আছে, যে আইনের অধীনে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি চলে, এই আইনটিকে আরো ভালো করে, যে আমরা আশা করি যে এই আইনের নিয়ে যে একটা অন্ধকারে আছে সেটা ক্লিয়ার হবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি, এই বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টটাই, তারাই বলছে সমবায় অধিদপ্তর প্রতি বছর এটাকে অডিট করে। 9, 10, 11 পর্যন্ত হয়েছে, 11, 12 এখনো হয়নি। 11, 12 জন্য আপনার এই জায়গাটা খালি আছে, দেখেন 11, 12 এখনো হয়নি, কারণ জুন 30 তারিখে লিখে দিছে, জুন 30 তারিখে এটা হবে। তার মানে প্রতি বছর সরকার এটাকে অডিট করছে। এখন অডিটের মধ্যে যে ভুল ত্রুটি আসবে সেটা স্বাভাবিক হবে, প্রত্যেক অডিটেই এটা হয়। অডিট হলে ভুল ত্রুটি যখন ধরাই দেবে, সেটাকে সংশোধনের স্কোপ দিতে হবে, তারপরের বছর গিয়ে এটা সংশোধন হবে, তারপর বছর আবার নতুন ভুল হবে, যেটা অডিটের নিয়ম। জি, ধন্যবাদ। আমরা আশা করি যে যেহেতু এখানে অনেক মানুষ জড়িত, এই বিষয়ে বিভ্রান্তির অবসান হবে। আপনি একটা মার্কেটিং প্ল্যান দেখাতে চেয়েছিলেন আমাকে, আমি শুধু এটা সম্বন্ধে একটা কথা বলতে চাই, সেটা হলো এই, ডেস্টিনি সেলস এন্ড মার্কেটিং প্ল্যান দিয়ে 45 লক্ষ সদস্য সংগ্রহ করেছে, এবং 45 লক্ষ সদস্যের জন্য এটাকে কি বলবো আমি, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করেছে। এটা যে আপনাকে ওই চাকরি না, নিজের এমপ্লয়মেন্ট নিজে তৈরি করেছে। এবং এই পর্যন্ত আমরা বলতে চাই, যারা নিজেরা কাজ করতে চায়, নিজের কাজের উদ্যমে যে আহরণ করতে চায়, অর্জন করতে চায়, তাকে ডেস্টিনিতে আমরা আমন্ত্রণ জানাবো, এবং সে নিজের কাজের সফলতা নিজেই পাবে। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই এ নিয়ে সব বিভ্রান্তির অবসান হবে। জেনারেল হারুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব গোলাম মাওলা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল রাত 10টা 10 মিনিটে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।